এগুলো মনে আছে? আমার তাহলে কতটা মানে তোমাকে আমি সাজাবো। আমি যে এই শ্যুটটা করছি আজকে, উনি কিন্তু আমাকে 10,000 টাকা ধার দিয়েছে। তোমার যখন খুব স্টার্টিং পিরিয়ড চলছে, তোমাকে কেউ 20 টাকা দিয়ে হেল্প করলো যে তুই এই রাস্তাটা হেঁটে যাস না, তুই অটোতে চলে যা। সেই দগ্ধ দুপুরে তোমার কাছে 20 টাকার মূল্য কি সেটা হয়তো তুমিই জানো। নিখুঁতিটা যে দীপা ঘট জমিয়ে যদি আর্টিস্ট সাজা মানে মডেল সাজাতে পারে, তাহলে আমিও দেখি না। নেড়ে ওগুলো পুড়ে গেছে, এখন কি করবে, বাবা বকবে। এরকম মেয়ে আমার ঘরে একটা জন্মাক। তুমি খুব ভালো করে ফলো করতাম না বলে তো পিছিয়ে আছি। কোথায় পিছিয়ে আছো? এই তো এগিয়ে এতদূর চলে। আজকে আমার শ্যামনগরের শ্যুট, আর আমার মেকআপ আর্টিস্ট এই যে দিদি এসেছেন, উনি এসেছেন শান্তিপুর থেকে। দিদির নাম বলো, ফেসবুকের প্রোফাইলের নাম বলো। পলাশী নন্দী, আগে সুদীপা নন্দী ছিল, এখন পলাশী নন্দী। আচ্ছা, আমার সঙ্গে প্রথমবার কাজ, আর এটা সুমিতের স্টুডিওতেই হচ্ছে। আজকে উনি আমার উপর দুটো লুক করবেন, আর এখনও একটা লুকও শুরু হয়নি, কারণ আমি ঢুকলাম জাস্ট, প্রায় এখন 11টা 11:30 বাজতে যাচ্ছে। তাই কথা বলতে বলতে কাজ করব আজকে। আর অনেকক্ষণ ধরে ইন্ট্রোডাকশন ভিডিও হবে না, তাই কাজ করতে করতে সব কিছু শুনবো। দিদির স্ট্রাগল, কীভাবে এই প্রফেশনে আসা, কতদিন উনি কাজ করছেন, ইচ অ্যান্ড এভরিথিং। আজকের পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। শান্তিপুরের নিখুঁতি হলো মানে বিখ্যাত নিখুঁতি। নিখুঁতিটা কি জানি? নিখুঁতিটা একটা মিষ্টি। আচ্ছা, ওটা অনেকটা গল্প, তোমাকে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। কাজ করতে করতে শুনবো। হ্যাঁ, কিন্তু আমি জানি শান্তিপুরে ছানা খুব ফেমাস। ছানা ফেমাস তো, তুমি নিখুঁতি জিজ্ঞাসা করবা যাকে। আচ্ছা, মানে একদম বিখ্যাত নিখুঁতি, তোমাকে কি বলবো, ওটা অন্য একটা গল্প। একটা মানে মিষ্টির দোকানওয়ালারই মেয়ের গল্প। তার মেয়ের নাম ছিল নিখুঁতি। তা সে একদিন দোকানে ওর বাবা বসিয়ে দিয়ে গেছে, ছানা ছিল, সে মানে দলাপাকটা পাকিয়ে মানে কড়াইতে দিয়ে নেড়েছে, নেড়ে ওগুলো পুড়ে গেছে। এখন কি করবে, বাবা বকবে, তাই মিষ্টির শিরার মধ্যে ডুবিয়ে দিয়েছে। এবার কাস্টমার এসেছে, চলে গেছে ভয়তে। এবার কাস্টমার এসে ওইটা কি মিষ্টি বলো, এটা ওটা কি মিষ্টি, এবার ওর বাবা বলছে ওটা নিখুঁতি বানিয়েছে, ওটাই দাও। এবার কাস্টমার ওটাই নিচ্ছে, ওই সেই থেকে ওই মিষ্টিটার নাম নিখুঁতি হয়ে গেছে। ও মা, এরকম মেয়ে আমার ঘরে একটা জন্মাক। তোমার জন্য নিয়ে এসেছি, নিখুঁতি নিয়ে আসতাম। আমি কি করে জানলে কিটক্যাট আমার ফেভারিট? আমি তোমার ভিডিও দেখি। এই যে কিটক্যাট নিয়ে আবার কেউ উল্টোপাল্টা বলো না, কারণ এটা আমার একটা ইমোশন, আমার ভালো লাগে। আর আমার ইমোশনে তোমরা কেউ হস্তক্ষেপ করো না, তোমাদেরও ব্যক্তিগত ব্যাপারে আমি হস্তক্ষেপ করি না। সো বি পজিটিভ অলওয়েজ। চল শুরু করি, মেকআপ করতে করতে কথা বলি, কারণ দুটো লুক মানে আমাদের অনেকক্ষণের ব্যাপার। না, তোমাকে তো আমি 4 বছর আগে ঠিক করেছি সাজাবো, কিন্তু ওই যে কথা লোকের, কিন্তু পুরোটাই তো উল্টো দেখছি। মানুষের কথায় কান দিলে তো আর চলবে না, এখন মনে হচ্ছে নিজের মন যা বলবে। তোমার এই প্রফেশনে আসার প্রথমটা কিরকম ছিল? মানে স্ট্রাগলিং ছিল নাকি ইজিলি কাজ করতে শুরু করে দিয়েছো? বুকিং পেয়েছো? না, বুকিং বিনা পয়সায় বুকিং পেয়েছি। বিনা পয়সাতেও কাজ করেছো? বিনা পয়সায় কাজ করেছি। কিরকম বিনা পয়সায় মানে তোমাকে মানে কি বলবো, কারো বাড়ি বিয়ে বাঁধলেই পলাশি, ওকে নেমন্তন্ন করে আসি, সাজাতেও বলে আসি। সেখানে আমার গিফটও দিতে হতো, সাজাতেও হতো, প্লাস আমি যে কাজটা করতাম তাতেও আমার লস হতো। বাড়িতে আমার বৌদিরা আমাকে খুব রাগারাগি করতে একটা সময় গিয়ে, যে ওই কাজ আর করা হবে না। মানে এমনও হতো, সবাই কোনে যাত্রী মানে বরযাত্রী যাবে, আমার কাছে রেডি হয়ে নিত, ফ্রিতে রেডি হয়ে ওরা গিয়ে আগে গাড়িতে চেপে বসে থাকতো, আর আমি নিজের মাথাটাও আঁচড়াতে মানে চুলটাও আঁচড়াতে সময় পেতাম না, লিপস্টিকটাও বলতাম। আমি বলতাম আমার জন্য একটু জায়গা রাখি, গিয়ে দেখি সবাই সবার সিটে বসে আছে, আর আমি কি করতাম, ওই পাগলির মতো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতাম। একটা সময় গিয়ে আর যেতাম না, ওরম নেমন্তন্ন করলে হয়তো সাজিয়ে দিয়ে চলে আসতাম, এই করতাম, এই করে করে। তারপরে একজনা বললো যে তুই কাজটা প্রপারলি শিখে নে। তখন আমি শিখিনি কিছু, না শিখেই করতাম। মানে মোটামুটি যা প্রোডাক্ট ছিল, হ্যাঁ, তাই খুব একটা প্রফেশনাল না, এমনি তখনই ব্রাইডালই বেরোয়নি, আমি জানি না বেরিয়েছে কিনা। আচ্ছা, আমি জানি না, আমি তো জানি না আজ থেকে হয়তো তোমার 22 বছর আগে বা 21 বছর আগে বেরিয়েছিল কিনা আমি জানি না। তখন আমার খুবই আমার ছোট বয়স। আমাদের ওই দিকটায় খুব একটা প্রচলন ছিল না, আমাদের এদিকে কলকাতায় ছিল। হ্যাঁ, আমাদের এইদিকে ছিল না।
তারপর একজনে বললো তা আমাদেরই শান্তিপুরে একটা দিদি, আমার বৌদি আইব্রো ফ্ল্যাগ করতে গিয়েছে, তখন ওই দিদিটাকে দেখে আমার খুব ভালো লাগে। উনি করে না, ওনার বাড়িটা নতুন করেছে, অন্য মানুষ কাজ করে, কিন্তু উনি কাজ শেখায়। তখন আমি বললাম আমাকে কাজ শেখাবে? বলছে হ্যাঁ, পার্লারের কাজ। পার্লারের কাজ। তখন উনি বললো যে তুমি লক্ষ্মী পুজোর পর এসো। আমরা দুর্গা পুজোর সময় গিয়েছি বৌদির সাথে, তারপরে তখন লক্ষ্মী পুজোর পর দিন এসো। লক্ষ্মী পুজোর পর দিন গিয়েছি, বলো তুমি এত ছোট, তুমি কেন শিখবে, পড়াশোনা করো। আমি দেখো পড়াশোনা যেইটুকু করছি আর তুমি শিখবে। আমি বলছি হ্যাঁ, আমার শেখার কাজ শেখাটাও আমার দরকার। তখন 13-14 বছর বয়স। হ্যাঁ, তখন ওনার কাছে উনি বললো, আমি বললাম কত নেবে ব্যালেন্স, উনি বললো ওনার মতো। তারপরে উনি আমার পরিস্থিতি দেখে উনি আমার থেকে টাকা নেন, আমাকে এমনিতেই শিখিয়েছে। তবে যে কিছু প্রোডাক্ট কিনতে হয় তার জন্য আমি 500 টাকা ইন্টারেস্টে নিয়েছি একজনের কাছ থেকে। ওনার নাম কি, ওই যার কাছে কোর্স করেছিলে প্রথম? ওনার নাম হলো শুভ্রা ঘোষ। আচ্ছা। উনি এখনো ওনার সাথে আমার সম্পর্ক আছে। আমি যে এই শ্যুটটা করছি আজকে, উনি কিন্তু আমাকে 10,000 টাকা ধার দিয়েছে, বুঝতে পারলে? এখনো ওনার সাথে সম্পর্ক এখনো আছে, হ্যাঁ। প্লাস তো আমার আলমারিতে যতগুলো শাড়ি পাবে তুমি, জামা পাবে, বেশিরভাগই ওনার দেওয়া। ওনার দেওয়া মানে ওনার এত, আমি ওনাকে প্রথমে বৌদি বলেছিলাম, উনি বললো না, আমাকে বৌদি বলার অনেক লোক আছে কিন্তু দিদি বলার লোক নেই, তুমি আমায় দিদি বলো। সেই থেকে আমি ওনাকে দিদি বলি, উনি আমাকে বোন বলে। আমার মানে বিপদ বলো, মানে ভালো মন্দ সব কিছু উনি আর কি দেখা। আর এত দূর যে আমি পৌঁছেছি, মানে যেইটুকু আজকে জায়গায় আসতে পেরেছি শুধু ওনার জন্য। আমি ক্যামেরার সামনে সবসময় দেখেছি, আমি ওনার কথা কাটলাম তার জন্য দুঃখিত। আমি জানি মানে মানুষ যখন ক্যামেরার সামনে কথা বলে, আমি নিজে থেকে এটা আমার অভিজ্ঞতা শেয়ার করছি, অসংখ্য মানুষকে আমি দেখেছি নিজেকে উজাড় করে বলতে, আমার এই হয়েছিল, আমি এই স্ট্রাগল করেছি, আমি এইভাবে উঠেছি। কারোর গ্র্যাটিটিউড দেওয়া, কেউ যদি সাহারা দেয়, ধরে নাও তোমার যখন খুব স্ট্রাগলিং পিরিয়ড চলছে, তোমাকে কেউ 20 টাকা দিয়ে হেল্প করলো যে তুই এই রাস্তাটা হেঁটে যাস না, তুই অটোতে চলে যা। সেই দগ্ধ দুপুরে তোমার কাছে 20 টাকার মূল্য কি সেটা হয়তো তুমিই জানো। সেই গ্র্যাটিটিউডটা তাকে দেওয়া ভগবানের কাছে তোলা থাকে, লেখা থাকে। ওনার মুখে শুনে আমার গুজ বাম্প হচ্ছে রীতিমতো, আমার গায়ে কাটা দিল যে এরকমভাবে এখনো কেউ কারোর প্রশংসা করতে পারে, মানে সেই গোল্ডেন হার্টটা ওনার আছে। আমার খুব ভালো লাগলো। তারপর বলো, তারপর কি বলছিলে? তারপর উনি আর ব্যালেন্স নেয়নি। তারপর আমি যখন আমরা তো শান্তিপুরের মানুষ, আমি কিন্তু তাঁতও বুনেছি। আচ্ছা। একবেলা তাঁত বুনতাম, যখন আমার কাজটা অল্প অল্প শেখা হয়ে গেল, তখন উনি বললো তাহলে একবেলায় আমার পার্লারে তুমি কাজ করো। তখন উনি আমাকে একবেলায় জন্য আমাকে 300 টাকা মাইনে দিত। আর একটু যেন আমার পেট চালাতে হবে, তার মধ্যে একটু একটু পড়াশোনা করতাম, তার মধ্যে ওই কাজ করতাম। করতে করতে হঠাৎ ওই দিদিদের হলো ইনকাম ট্যাক্সের অফিস আছে, এই পার্লারের ঘরটাও অফিসের জন্য লাগবে। দিদি আমাকে বলেছিল আমার যত যাবতীয় জিনিস আছে, তুমি যদি কোথাও ঘর ভাড়া পাও তুমি নিয়ে ব্যবসা শুরু করতে পারো। আমি তখন যেহেতু আমার ভাগ্যটা খারাপ, তো আমি কোথাও ঘর পাইনি। তারপর ওই দিদির পার্লারে যারা যেত সবার সাথে ভালো ব্যবহার ছিল। তা ওইখানে একটা দিদি আমাকে, ওই দিদির বরের আমার প্রোডাক্টের ডিস্ট্রিবিউটার শেপ নেওয়া, উনি পলাশিতে এক পার্লারে প্রোডাক্ট দেয়, সেখানে মেয়ে লাগবে, ওখানে অনেক মেয়ে বউরা কাজ করে। আর তখন আমাকে বলেছিল যে দিদির বর বলেছিল, আর একটা দিদির বর যে আসতো, সেই দিদির বর বললো যে তোমার পলাশি কাজ করবে নাকি পলাশিতে? বললো হ্যাঁ করবে। তখন আমি যখন যাই, তখন আমাকে আজ থেকে ধরো 18 বছরের আগের কথা, তখন আমাকে 4,500 টাকা খাওয়া দাওয়া দিয়ে, মারোয়ারিদের পার্লার ছিল, আমি ওদের ফ্ল্যাটে থেকে ওদের পার্লারে কাজ করতাম। ওই দিদিটাও আমি যত বলবো খুব কম বলা হবে। মানে আমার বাড়িতে আমার দাদার ক্যান্সার বলে, আমার মাটা অসুস্থ বলে, আমার দিদি এত আমার বাড়িতে মানে অসুবিধা বলে, উনি ওনার গুরুদেবের কাছে নিয়ে গেছে আমাকে নবদ্বীপে। সেখানে গিয়ে ওই গুরুদেব বললো কি রে, তোর বাড়িতে তো টাকা নিয়ে গেলে পয়সা মানে চারা হয়ে, পয়সা নিয়ে গেলে চারা হয়ে যায়, টাকা নিয়ে গেলে কাগজ হয়ে যায়। একটা বাড়িতে ক্যান্সারের পেশেন্ট থাকলে কি হতে পারে সেটাই। তারপরে বললো কি জানিস তো, তোরা তো দাদাকে নিয়ে টেনশন করিস, আগে তোর মা মারা যাবে, তারপর তোর দাদা মারা যাবে। ঠিক আমার মা মারা গেল। বললো কি তোর বিয়ে হবে, তারপর তোর মা মারা যাবে, তারপর তোর দাদা মারা যাবে। তারপর আমার বিয়ে হলো, 25 দিনের মাথায় আমার মা মারা গেল হঠাৎ স্ট্রোক করে। তার 7 দিনের মধ্যে আমার দাদা মারা গেল, মায়ের কাজও মিটেনি। তো যাকে ওইখানে আমি কাজ করছিলাম যখন আমার বিয়ে ঠিক হলো, তারপরে চলে আসলাম। বিয়ে হলে তো প্রথমে বলেছিল দেবে ওখানে যেতে, তারপরে
রাজজিতে এখনো সেই দিদির সাথে সম্পর্ক আছে। উনি বলবে তুই তো এখন তুমি নিজে পার্লার করতে পেরেছো? হ্যাঁ, নিজে পার্লার করেছি আমার শ্বশুরবাড়িতে? বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতেই পার্লার। পার্লার আমার টুকটাক তোমাদের আশীর্বাদে ভালোই চলে, সবার আশীর্বাদে। ব্রাইডালটাও চলে, কিন্তু আরেকটু। কোথায় দিয়েছি? শান্তিপুরে। আমার বাড়িও শান্তিপুরে, বাবার বাড়িও শান্তিপুরে। দেখেছি আমি দীপা গড় জমিয়েছে, দীপা দাস। দীপা দাস, যে দীপা গড় জমিয়ে যদি আর্টিস্ট মানে মডেল সাজাতে পারে, তাহলে আমিও দেখি না, আমিও তখন একটা ঘর জমাচ্ছিলাম অলরেডি, ঠিক আছে। এবার সত্যি কথা বলতে, এবার ওই ভিডিওটা দেখলাম, দেখার পর আমি যে যাই ফোন তো করি, আমার ঘটে কিছুটা তো জমেছে, ঘটের থেকে নেব। আর আমার তো দেবতা বলে এক দিদি আছে, তার থেকে আমি চাইবো, হয়ে যাবে তাহলে, যাই হোক হবে। এবার ওই ফোন করলাম, তোমার নাম্বার তো পাই না, ফেসবুকে খুঁজে 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 খুঁজে, তারপর তোমার ভাইয়ের ওখানে ফোন করলাম, করার পর ওরা আমাকে বললো তুমি ওই জায়গায় যাও, গিয়ে পাবে। হ্যাঁ, নাম্বার পেয়েছি, তোমাকে ফোন করলাম, তুমি একবারই অল্প একটু রিং হয়ে যাও, মানে অনেকক্ষণ রিং বেজেতে তারপর তুলেছো তা না, তুমি সঙ্গে সঙ্গে রিসিভ করেছো ফোনটা আমার। আমি তোমাকে বললাম, তুমি বললে হ্যাঁ। তা এই যে সুমিতের যে স্টুডিওটা, সুমিতদা, এটাও তুমি বললে যে এই স্টুডিওগুলোতে আমি যাই, এখানে কথা বলো, আমার ডেটটা ফাঁকা আছে। আমিও আমাকে ডেটটা দিয়েছে, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, এর মধ্যে আমার মনে হলো 12 তারিখটা আমার জন্য ঠিক। তারপর আমি বুকিং করে নিই। তোমার ডেটগুলো মনে আছে? হ্যাঁ, আমার তাহলে কতটা মানে তোমাকে আমি সাজাবো। তারপরে সেই তোমাকে ওকে বুকিং করে নিয়ে ঘরটা ভাঙলাম। তুমিও ঘর ভেঙেছো? হ্যাঁ, ঘট ভেঙে দেখলাম আমার ঘটের মধ্যে 12,275 টাকা হয়েছে। বাহ। তারপর দিদির থেকে নিলাম কিছু, নিয়ে আমার হয়ে গেল। তাহলে আমার টাকাটাও মানে জোগাড় করতে খুব একটা কষ্ট হলো না, তোমাকে পেতেও আমার কষ্ট হলো না। তার মনে হচ্ছে ভালো কিছুই হবে। দেখো, আজকে আমাদের পার্পল কালার, হ্যাঁ পার্পল কালারের আর একটা পেস্তা গ্রিন পাড়ের একটা শাড়ি হবে প্রথমে, রিসেপশন লুক। আর যেহেতু একদম লাইনারের একটা নিউট্রাল আই মেকআপ করেছেন উনি, আর লিপটা আমার মনে হয় এটা থাকলে বেশি ভালো লাগছে আপাতত। এবার পুরো অল ওভার হেয়ার হয়ে যাওয়ার পর যদি চেঞ্জ করতে হয় তাহলে একটুখানি আবার তখন কারিকার্য হবে। দিস ইজ আওয়ার লাঞ্চ টাইম, অ্যান্ড এটা সুমিত রান্না করেছে বাড়িতে। ভাত, ডাল, আর এটা হচ্ছে একটা ভর্তা। আমি প্রথমে দেখে ভেবেছি যে এটা আলু সেদ্ধ ডিম ভর্তা, মানে আলু ডিম ভর্তা, বাট বেসিক্যালি এর ভেতরে ডিম সেদ্ধ, এরকম ডিমের এক্সট্রাক্ট, ডিম সেদ্ধ, পেঁয়াজ, ধনেপাতা, রসুন কি পেস্ট করা? হ্যাঁ, না রসুনটা ভেজে তারপর ওটাকে পেস্ট করা হয়েছে। ওকে। টমেটো আর কাঁচা লঙ্কা, ধনেপাতা মাখা। এটা খেতে খুব একটা টেস্টি হয়েছে। কিন্তু এই ছোলার ডালটা আমি খাই না, ধনেপাতা দিয়ে তো দেখছি বেশ ভালোই লাগছে। মটর ডাল, এটা ওই তো মটর ডাল, ছোলার ডাল, যে খসখসে ডাল হয় না, এগুলো আমি খাই না, কিন্তু আমার খুব ভালো লাগছে খেতে। ধনেপাতা দিয়ে। আর মুসুরির ডালটাও ওয়ান কাইন্ড অফ খসখসে ডাল, কিন্তু ভালোবাসি। আর সব থেকে ফেভারিট ডাল হচ্ছে মুগের ডাল। মুগের ডাল, হ্যাঁ, রাজকীয় ডাল। আর আমার বাড়িতে নিরামিষ মানে মুগের ডাল, আলু ভাজা, এটাই ম্যান্ডারি। আর সাথে আছে চিকেন সুন্দরী, আর সাথে আছে আমাদের পুরো টিম, সবাই লাঞ্চ করছে। পলাশি থেকে হাই বলে দাও। পলাশিদি খেতে বসে একটু ভিডিও করতে চেয়েছিলেন, এই যে পলাশিদির ওনার ভিডিও। আনুষঙ্গিক লোকজন বলেছে করতে হবে না, খাও তো। তাই পলাশিদিকে নিয়ে আমি ভিডিও বানিয়ে নিলাম একটা খাবারের। হ্যালো। হ্যাঁ পলাশিদি, আমি সুনন্দা বলছি। হ্যাঁ হ্যাঁ, বলো। বলছি তোমার তো 12ই জুন শ্যুটটা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ আজকে হচ্ছে জুলাইয়ের 8 তারিখ বোধহয়। হ্যাঁ। আজকে আমি তোমার ব্লগটা এডিট করছি, পোস্ট করব। তো তোমার শ্যুটটা করার পর কিরকম রেসপন্স ছিল? হ্যাঁ, শ্যুটটা করার পর তোমার কিরকম কি রেসপন্স ছিল? আমার ভালো। একটা ভিডিওতে 4,40,000 গিয়েছে, একটাতে 1,41,000, আর একটাতে 1,00,000 কত যেন, তারপরে 14, 15, 11, 12 এরকম। আচ্ছা, তো সেগুলো তো তুমি আমাকে ট্যাগ বা কোলাপ কিছু করোনি, এমনি নিজে থেকেই রিচ গেছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আর এমনি তোমার বুকিং পাওয়া টাওয়ার কিরকম কি রেসপন্স? বুকিং পাওয়াটা এমনি ফোন টোন করেছে, আর যেগুলো বুকিং হয়েছে সেগুলো আগে থেকে, এখনো বুকিং এর সেরকম কিছু আসেনি।
আচ্ছা, এমনি কোয়ারি করেছে লোকে কিরকম কি চার্জ নাও, কিরকম তোমার মানে আগের হ্যাঁ, থেকে কি হ্যাঁ। একটু বেড়েছে? হ্যাঁ হ্যাঁ, আগে থেকে আমার পরিচিতটা হয়েছে, যেখানেই যাচ্ছি আমাকে বলছে তোমাকে আমি সাজিয়েছি, এটা বলছে খুব ভালো লেগেছিল লুকটা। তারপরে আমি কাউকে কমেন্ট করলে দেখি আমার কমেন্টের মানে উল্টো রিয়াকশন, মানে আমাকে জানাচ্ছে যে তুমি সুনন্দার দিকে সাজিয়েছো না, আমি বলছি হ্যাঁ। মানে এই রিয়াক্ট গুলো পাচ্ছি, যেখানেই যাচ্ছি সবাই বলছে আর কি। আচ্ছা ঠিক আছে, আশা করি বুকিংয়েরও ডেভেলপমেন্ট হবে, কারণ কাজটা তো ভালোই হয়েছে। আমি ব্লগটা পোস্ট করি, এবার এখান থেকে ইনফরমেশন পাওয়ার পর দেখি মানুষ কি করে। হ্যাঁ হ্যাঁ, আমাকে আরেকবার করবো, তোমাকে তো বলে এসছি, সেটা আমি জানাবো। সে হবে, সে অসুবিধা নেই, আগে এটা হোক, এই ব্লগগুলো পোস্ট করি আমি, তারপর রেসপন্স কিরকম হয় দেখে আবার তুমি এসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, টাটা। হ্যাঁ, হ্যাঁ টাটা। এই ফিডব্যাকটা আমার কাছে কতটা ভ্যালু রাখে, এবং আমি প্রায় মানে যাদের সাথেই কাজ করে থাকি তাদের থেকে আমি এই রেসপন্সটা শুনি, জিজ্ঞাসা করি। সেটা হয়তো নেক্সট কোনো শ্যুটে গিয়ে আবার দেখা হলে শুনি, বা বেশিরভাগ আমি ফোন করে বা মেসেজ করেই শুনে থাকি যে কীরকম কী রেসপন্স। আর যদি রেসপন্স না হয়ে থাকে, যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট, যারা ভালো কাজ করেছে, যে সমস্ত আর্টিস্টরা, তাদের জন্য আমি আমার প্রোফাইল থেকেও ব্লগে আরও বেশি করে এন্থো দিই, যেটা ভালো সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো এটাও ছিল তারই একটা পার্ট।